আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জেনেসিস আউটলুকের পক্ষ থেকে। আমি ডক্টর সাদ্দাম। আমি পিএইচবিতে আছি এন্ডোক্রাইনোলজিতে। আমি বর্তমানে একজন পেসিস ক্যান্ডিডেট। রিসেন্ট যে ডায়েট হয়েছে মার্চ 2025-এ পার্ট 2 এক্সাম, ওই ডেট আমি পাশ করেছি। সো আমি আজকে আপনাদের মাঝখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে রিসেন্ট ডায়েটের যে প্যাটার্ন চেঞ্জ, কোশ্চেন স্ট্র্যাটেজি, কিছু ট্রিপস এন্ড ট্রিক্স, টেকনিক্যাল ইস্যু, ওই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব, যেন আপনাদের সামনের ডায়েট এক্সামগুলোতে পরীক্ষার প্রসেস সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকে, যেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার প্রিপারেশন এর চেয়ে ইম্পর্টেন্ট বর্তমান পরীক্ষাটা হচ্ছে অনলাইন সিস্টেম হচ্ছে, যেটার জন্য টেকনিক্যাল ইস্যু আর এররের জন্য দেখা যাচ্ছে যে অনেকে এক্সাম পার্ট পেপার অন দিয়ে পেপার 2 দিতে পারতেছে না, অথবা পরীক্ষার মাঝখানে যেয়ে আটকে যাচ্ছে, যেটা খুবই প্যাথেটিক। আগে আপনার এক্সামের দায়িত্ব ছিল রয়্যাল কলেজের, দায়িত্ব আপনার নিজের। তো যেহেতু এর দায়িত্ব আপনার নিজের, সেই জন্য আপনাকে ভালো করে জিনিসগুলো আগে নিজেই ক্লারিফিকেশন করে আপনাদের ধারণা একদম স্পষ্ট থাকা লাগবে রিগার্ডিং এক্সাম মেটার, এক্সামের টেকনিক্যাল ইস্যুগুলো সম্বন্ধে। সো প্রিপারেশন তো আপনারা সবাই আমরা জানি, এমআরসিপি এক্সামের 3টা পার্ট: পার্ট 1, পার্ট 2, টেসেস। আমি আজকে শুধু পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 1 এক্সামটা হচ্ছে কি, ধরেন আপনার একটা প্রিপারেশন, মোটামুটি এফসিস পার্ট 1 পাস করেছেন, ডেভসন পড়া আছে, অথবা আপনি ফেজে এডমিশন পাস করেছেন, ফেজে ঢুকছেন, আপনি মোটামুটি পার্ট 1 এক্সাম পাস করা ইজি, যেটা সহজ। বাট পার্ট 2 সম্বন্ধে কিন্তু আপনাদের যে নলেজ, সেটা থাকতে হবে হিউজ পরিমাণ। যে নলেজটা আপনাদের রিগার্ডিং ট্রিটমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড টোটাল ওভারঅল ম্যানেজমেন্ট, এবং কিছু ইথিক্যাল ইস্যু, আর এই সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা লাগবে। কারণ পার্ট 2 বেসিক্যালি পরীক্ষাটা হয় আপনার ডায়াগনোসিস, আপনার ইথিক্যাল ইস্যু, আর হচ্ছে আপনার ট্রিটমেন্ট পারপাস। হ্যাঁ, সো এগুলা কিন্তু আপনাদের একটু পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হবে। কারণটা এই পরীক্ষার সময় ধরেন আপনি আপনাদের মন মতো জিনিস জানলেন, বাট এক্সাম কি চাচ্ছে কোশ্চেন আনসারটা, সেটা সম্বন্ধে যদি আনসার রয়্যাল কলেজের গাইডলাইনে কি আছে সেইগুলো স্পষ্ট ধারণা না থাকলে কোশ্চেন ম্যাক্সিমাম ভুল হবে। কারণ 5টা অপশনের মধ্যে আপনাদের মনে হবে 2টা অপশন মোটামুটি সেম, যেটা আপনাদের পরীক্ষায় কনফিউশন করবেই। সেই ধারণাটাকে আপনাদের আহ স্পষ্ট রাখার জন্য কিছু ট্রিপস এন্ড ট্রিক্স ফলো করা লাগবে, যেটা সম্ভব। একা পড়ে একটু টাফ, বাট আমার মনে হয় এক্সাম যেহেতু পার্ট 2, আমরা বলা হয় টাফে ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম, যে এক্সামটা বেসিক্যালি আহ আহ আপনার সিলেবাসটা হচ্ছে আনলিমিটেড, যেটা হচ্ছে সিলেবাসের কোনো আগামাথা নাই। এখানে কতগুলো পার্ট থাকে, একটা হচ্ছে আপনার কোশ্চেনের, আরেকটা হচ্ছে ইমেজিং পার্ট থাকে কিছু। সো সবকিছু মিলে আপনাদের পরীক্ষার জন্য পাশ করাটা একটু ডিফিকাল্ট, যদি কনসেপশন খুব ভালো না ধারণা থাকে। কনসেপশন ক্লিয়ার করার জন্য আমাদের যেই জিনিসগুলো জরুরি, একটা হচ্ছে খুব ভালো আইডিয়া রিগার্ডিং ডিজিজ সম্বন্ধে। এমআরসিপি কোশ্চেন গুলো এরকম হবে যে কোনো কোশ্চেন কিন্তু কখনই আপনার প্রিভিয়াস থেকে কমন পড়বে এটা আশা করা বোকামি। ওইটা যে কনসেপশন বেসড এক্সাম, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার যে আপনার যেটা কনসেপশন তৈরি করেছে, সেই কনসেপশনের উপরেই আপনাকে পরীক্ষা দিতে হবে। আমরা যে কোশ্চেন সলভ করে থাকি বিভিন্ন কোশ্চেন পেপারস, পাস মেডিসিন, পাস টেস্ট, অন এক্সাম, যাই পড়ে থাকি, সেগুলো কিন্তু একটা কোশ্চেনটা ওরকমও হতে পারে, বাট ওটা না, ওটার মধ্যে টপিকস থেকে কোশ্চেন হবে। তো টপিকস গুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন থাকা খুবই জরুরি। তো এই জন্য কোশ্চেন মুখস্থ করে কোনো লাভ হবে না, ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে টপিক সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে। কারণ একটা বই হাতে রাখতে পারেন, যেমন আমাদের বইটা। আমার সাজেশন কি, নতুন যে আমাদের বইটা আসছে, সেটা তো খুব কনসাস করে লেখা, ছোটখাটো ভার্সন লেখা। যদি আপনি আরেকটু ভালো নোটস রাখতে চান, তাহলে 3rd এডিশন পড়তে পারেন। সো এখন পার্ট 2 পেপারে যেটা হয়, প্রথমে যে এক্সামের যে ফরম্যাটটা হয়, এটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপ। কারণ আপনারা জানেন পার্ট 2 জন্য বাংলাদেশে 350 থেকে 300-র মতো সিট থাকে।
যে সিটগুলো আপনার সকাল 6টায় ওপেন হয় 10 মিনিটের মধ্যে অলরেডি বুকড হয়ে যায়। এই জন্য যাদের প্রিপারেশন অলরেডি খুব ভালো আছে তারা চেষ্টা করবেন খুব আর্লি ঘুম থেকে উঠে আপনাদের সিটটা বুক দেওয়ার জন্য। সিট বুকিং দেওয়ার পর আপনার পড়াশোনা ম্যাটেরিয়াল হচ্ছে যেটা আপনাদের পাস টেস্ট পাস মেডিসিন। আমি প্রেফার করি 2টা কোশ্চেন পেপারই পড়তে হবে আপনাদেরকে, কারণ কি কোশ্চেন পেপার একটা পড়লে আরেকটা না পড়লে গ্যাপ থেকে যাবে। ভালো স্কোরিং প্লাস পরীক্ষায় কনফিডেন্স আনার জন্য কোশ্চেন প্লাস কোশ্চেন এক্সপ্লেনেশন আর টপিক্সটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন পড়ার পরে যে নিচে এক্সপ্লেনেশন গুলো থাকে ওগুলো মাস্ট পড়া লাগবে। সাথে হচ্ছে ওই টপিক সম্বন্ধে একটা ভালো বই, একটা রেফারেন্স বই হামাদ পড়তে পারেন, সেটা আপনার পাশে রাখবেন। রাখার পরে এখন এসে ইম্পর্টেন্ট হচ্ছে যে টপিক্সটা আছে যখনই পড়বেন তখনই আপনি ওই টপিক্সের ইমেজিং কি কি হতে পারে, ঠিক আছে, ওই ইমেজিংটা আপনাকে মাথায় রাখতে হবে। সে ফর এক্সাম্পল গ্রেভ ডিজিজের ইমেজিং কি হতে পারে, একটা পিক্টোরিয়াল ছবি হতে পারে যে এক্সোপথ্যালমাস, অথবা একটা আপনার হতে পারে রেডিওনিউক্লিড ইমেজিং হতে পারে, যেমন স্ক্যান থাকতে পারে। হুম এবার যেটা পরীক্ষা আসছিল একটা সিঙ্গেল টক্সিনোডাল গয়টারের স্ক্যান ছিল, স্ক্যানের ছবি ছিল। সো যখনই কোনো একটা পার্ট এক্সাম কোনো একটা টপিকস পড়বেন তার রিলেভেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, অলসো ইমেজিং, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মেটেরিয়াল। এখন দেখা যায় কি এই পার্ট টুর ক্ষেত্রে যেহেতু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট এখানের মধ্যে, যত আপনি ইমেজিং দেখবেন, যত ইসিজি দেখবেন, এক্সরে দেখবেন, আপনার কনসেপ্ট ততই ক্লিয়ার হবে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ আপনার এক্সাম ওরিয়েন্টেড ইমেজিং গুলো দেখা লাগবে। সব পড়লে তো দরকার নেই, আমার তো স্পেসিফিক 20টা ইসিজি পড়লেই মোটামুটি হয়ে যায়। 20টা ডিজিজের ইসিজি, 10টা ডিজিজের এক্সরে, 10টা এমআরআই, এনাফ। সো ওইগুলাই ঘুরিয়ে ফুরিয়ে বারবার আসে, ঠিক আছে। সো ওই ডিজিজগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে, যেগুলা আপনাদের অবশ্যই এটার জন্য একটু ভালো এক্সটেন্সিভ পড়াশোনা করতে হবে। আর যারা আমরা বিভিন্ন সময় ক্লাস নিয়ে থাকি, আমরা জেনেসিস ক্লাস নিয়ে থাকি, ক্লাসের মধ্যে আমরা স্পেসিফিকলি আপনাদের ওই টপিকস গুলোই ফিক্স করে দিয়েছি, এগুলো পড়তে হবে। তো আরটা হচ্ছে যে আপনার স্কোরিং ভালো করার জন্য অথবা পাস করার জন্য ইমেজিং এর আনসার করার বিকল্প নাই। এক্সরে, এক্সরে দু তিন থাকবে আপনার। এবার এমআরআই ছিল 4টা, এমআরআই ছিল, সিটি স্ক্যান এমআরআই ছিল, ব্রেনের 4টা, ইসিজি, এক্সরে, তারপর হচ্ছে ডার্মাটোলজি, পিক্টোগ্রাম আর ডেমাটোলজি কিছু থাকে। আর জিআই এক্সরে, জিআই এর কিছু ছবি আছে যেগুলা পরীক্ষায় আসে, এন্ডোস্কোপি। সো ইমেজ গুলো সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকলে কি হয়, পরীক্ষায় দেখা যায় যে কোনো কোশ্চেন আপনি সিনারির উপর যতক্ষণ না বুঝতে পারবেন তার চেয়ে ইম্পর্টেন্স ইমেজটা যদি ভালো বুঝতে পারেন ডায়াগনোস কনফার্ম, আপনি পরবর্তী স্টেপ জানতে যাবেন ওনারা। এই জন্য আপনাদেরকে ইমেজ সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। রেডিওলজি কোনো কোশ্চেন মিস করা যাবে না, হয়তো মিস করতে পারেন 1 থেকে 2টা হাইয়েস্ট, বাট ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করা লাগবে, ঠিক আছে। কারণ ভালো স্কোরিং পাস করার জন্য আপনাদের রেডিওলজির কোনো বিকল্প নাই। কারণ 30 রেডিওলজি, 30 থেকে 35টা রেডিওলজি পরীক্ষা আসবে ইমেজিং। সেগুলো সম্বন্ধে যদি কনসেপশন প্লাস হচ্ছে ডায়াগনোস না করতে পারেন, পরীক্ষার মার্কটা কমে আসে। 454-তে পাস মার্ক, 447, 48, 50 এরকম পেয়েও মানুষজন ফেল করে। সো এই জন্য আপনাদের একটা কোশ্চেন যদি প্লাস থাকে তাও ভালো। আর একটা ইম্পর্টেন্ট টপিক ট্রিপস হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এটা অবশ্যই আপনারা 2বার সলভ করবেন। পরীক্ষার প্রিপারেশন নেওয়ার শুরুর সময় একবার, পাস করার পরে মানে জাস্ট এক্সামের 1 সপ্তাহ আগে একবার। ওইখান থেকে কোশ্চেন থাকে মোর অর লেস 1 থেকে 2টা কোশ্চেন থাকে। সো এটাও আপনাদেরকে সলভ করতে হবে খুব ভালো করে। আর ইন্টারেস্টিং হচ্ছে যখন আপনি প্রথম স্যাম্পল কোশ্চেন পড়ে ফেলবেন আপনার একটা ধারণা হয়ে যাবে ওইগুলো তো রিয়েল কোশ্চেন, তাই তো। আমরা যে পাস মেডিসিন পাস পড়ি সেগুলো তো কোশ্চেন জাস্ট রিকল কোশ্চেন, কিছু কোশ্চেন হয়তো মডিফাই হয়। ওই রিয়েল কোশ্চেনগুলো থাকে আপনার স্যাম্পল কোশ্চেনের মধ্যে। সেজন্য আপনাদের একটা কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়ার শুরুর টাইমেই আপনারা স্যাম্পল কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন। 3 নম্বরে আসছি আমাদের এক্সাম শুরু হওয়ার আগে আপনাদের কিছু মেল আসবে, আপনাদের ইমেল এ কিছু মেল আসবে যেখানে আপনাদের পরীক্ষার এক্সামের টাইম, ডেট এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে।
তো স্পেশাল যে রুম সেট আপ, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা সুদিং এনভায়রনমেন্ট, যেখানে বসে আপনি এক্সাম দিবেন সেই এনভায়রনমেন্টটা হতে হবে নয়েজ ফ্রি, কোনো নয়েজ থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড ওয়াইফাই সাপ্লাই উইথ ইলেকট্রিসিটি থাকা লাগবে। কারণটা কি, আমরা যে এক্সাম দিচ্ছি অনলাইনে, আমাদের একটা ভয় ছিল যে যদি কারেন্ট চলে যায়, ওয়াইফাই অফ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে। আপনার সামনে দুটো ক্যামেরা থাকবে, এই যে আমি কথা বলতেছি, সামনে আমার ওয়েব ক্যামেরা আছে, আর আপনার 45 ডিগ্রিতে একটা ক্যামেরা থাকবে, এটা হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা। তো আপনার যে ফোন আছে, ফোনের যত অ্যাপস আছে যেগুলো আপনার নোটিফিকেশন আসে, ওগুলো আগে থেকে অফ করে রাখবেন। এবং আপনারা প্রক্টর এক্সাম একটা অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসে স্ক্যান করলেই মোটামুটি আপনার এক্সামটা সেট আপ হয়ে যাবে। আর এক্সাম সেট আপ, এক্সাম শুরু হবে, এক্সাম সেট আপ একটা জিনিস আছে, যেটা হচ্ছে এক্সাম শুরু হওয়ার 15 মিনিট আগে আপনি চেক করে ফেলবেন। এক্সাম শুরু হলে আপনি সেট আপ করতেছেন, আপনি পরীক্ষা দিতে পারবেন না। এটাই হয়েছে বাস্তবতা, এবার এবার তা হয়েছে। আপনি অলওয়েজ 15 মিনিট আগেই কম্পিটিশনে বসে এক্সাম সেট আপ, সিস্টেম চেক আপ, মানে হচ্ছে আপনার মাইক্রোফোন, আপনার ওয়েবক্যাম ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো সবকিছু আগে থেকে আপনাকে সেট আপ করে ফেলতে হবে। যখনই এক্সাম টাইম 12টার সময়, জাস্ট এক্সাম লিঙ্কে আপনার মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু ফর্মালিটি আছে, এখানে আপনাকে একটা পাসকোড দিবে আপনার বক্সে, যেটা আমার ফার্স্ট টাইম পাচ্ছি না খুঁজে। এক্সামে আমি যখন ঢুকলাম সেট আপের মধ্যে, তখন বলছে এন্টার ইউর পাসকোড। হোয়ার ইজ মাই পাসকোড, আমি জানি না। পরে আমি ব্যাক করে, আমি তো খুঁজে পাচ্ছি না, আমি মনে করতেছি যে এটা হয়তো বা আমার কোনো একটা ইম্পর্টেন্ট নিজের লক দিয়ে এক্সাম কোশ্চেন পেপার ঢুকতে হবে, আমি নিজের মতো দিচ্ছি, বাট খুঁজে পাচ্ছি না। পরে আমি ব্যাক করলাম, ব্যাক করে দেখলাম আমার যে চ্যাট বক্স আছে সেখানের মধ্যে একটা স্পেসিফিক পাসকোড দেওয়া থাকে, লাস্ট একদম লাস্টে দিবে। সেই কোডটাকে কপি করে, এখানে কিন্তু একটা আপনাদের যে একটা কনফিউশন হবে, সেটা হচ্ছে প্রথমে একটা থাকবে পাসকোড, সেটা ঢোকার পরে নেক্সট এক্সামের কোশ্চেন পেপার ঢোকার আগে আরেকটা যে পাসকোড চাবে, সেই কোডটা থাকবে আপনার চ্যাট বক্সে, সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে হবে, তারপর আপনার কোশ্চেন শুরু হয়ে যাবে। আমাদের বিগত সেশনগুলোতে ধারণা ছিল পার্ট টু এক্সাম গুলা, কোশ্চেন গুলা হিউজ বড় হয়, 2 থেকে 3 পেজের কোশ্চেন, পরে পরীক্ষার সময় পাওয়া যায় না, এবং এক্সাম কোশ্চেন লাস্ট পর্যন্ত পড়া যায় না, এর আগে কোশ্চেন এক্সাম শেষ হয়ে যায়, টাইম থাকে না। এগুলো এখন বর্তমানে অবসোলুট হয়ে গিয়েছে, কারণ এবার আমরা এক্সাম দিয়েছি মোটামুটি 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে এক্সাম শেষ হয়েছে। কারণ একটা কোশ্চেন, কথা কি, আমি ফার্স্ট পেপারে 1 ঘন্টা 55 মিনিট, সেকেন্ড পেপার 2 ঘন্টা 20 মিনিট। এখন বলেন ভাই, আপনাদের কোশ্চেন এত আর্লি কেউ এক্সাম দিলেন? আর্লি কি আপনার ধরেন, আপনার একটা প্রিপারেশন যদি খুব ভালো থাকে, আপনার কিন্তু একটা কথা লিখে আছে, যে বলা আছে যে যদি আপনি কোশ্চেন পড়ে সময় নষ্ট করেন, তার মানে আপনার প্রিপারেশন খারাপ আছে, ধরে নিবেন। এখনো যখন কোশ্চেন সলভ করবেন, যখন আপনি বুঝতেছেন না যে কোশ্চেনটা পড়তে বারবার পড়া লাগতেছে, তার মানে এই টপিক সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, আপনার ধারণা খুবই কম। সেই ধারণাটাকে আপনাকে মডিফাই করে আপনাকে একদম শার্প করতে হবে, যেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেখানে আপনাকে টপিকস পড়বেন, 3 থেকে 4টা ক্লু মানে আপনাকে দেওয়াতে হবে কোশ্চেনের, পুরো কোশ্চেনের মধ্যে। সেগুলো আপনি মাথায় ক্লিক করে মাথায় রেখেই পরে ইনভেস্টিগেশন কিছু প্রোফাইল নিয়ে আপনাকে ডায়াগনোস করা লাগবে। সো আপনি যদি কোশ্চেন পড়ে 5 মিনিট লেন্থনিং করেন, সেটা কিন্তু আপনার জন্য ব্যাড, মানে আপনার প্রিপারেশনটা এডুকেট না। সেটা আপনি বুঝতে পারবেন নিজে, যে কোশ্চেন পেপার পড়তে সময় লাগা মানে আপনার প্রিপারেশন খুব ভালো না। 2 নম্বর হচ্ছে ইমেজিং, যেটা বললাম আপনাদের, যে কিছু কোশ্চেন আছে যেমন নিউমোথোরাক্স, এটা কি কোশ্চেন পেপার দরকার আছে? দরকার নাই, নিউমোথোরাক্স দেখলে বোঝা যায় এটা নিউমোথোরাক্স। তবে হ্যাঁ, কখন পড়বেন, যখন আপনাদের ট্রিটমেন্ট চাবে, কারণ নিউমোথোরাক্স কিন্তু রিসেন্টলি গাইডলাইন চেঞ্জ হয়েছে। আমরা তো আগে একটা জানতাম যে সেকেন্ড ইন্টারকোশন স্পেসের মধ্যে হোয়াইট বোর্ড নিডল এক্সপ্রেশন করে ফেলবো, এগুলো নাই। কারণ আমরা স্পেসিফিক ক্রাইটেরিয়া মেট করলে সেইগুলো আপনাকে সে ওয়াইজ ট্রিটমেন্ট দিতে হবে। এজমার গাইডলাইন টোটালি চেঞ্জ, নতুন করে আসছে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু আপনাদেরকে আপডেট জানতে হবে, আপডেট থাকা লাগবে, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম ট্রিটমেন্ট আসে। তারপরে হচ্ছে ধরুন কোশ্চেনটা কিন্তু থাকে 1 পেজে মাত্র, অনলি 1 পেজ, 1 পেজের মধ্যে কোশ্চেন 4 লাইনের, ইনভেস্টিগেশন 3 থেকে 4 লাইনের, সাথে হচ্ছে একটা ইমেজিং থাকবে, পাশে থাকবে, মানে পিডিএফ দেওয়া থাকে।
সেটা অন করলে এটা ইমেজিং অন হয় সাইড ভিউতে, আর হচ্ছে কোশ্চেন নিচে আনসার থাকে। সো আমার মনে হয় খুব কোশ্চেন পেপারগুলো খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড, যেটা পরীক্ষা দিলে মনে হলো, এবং প্রিপারেশন ভালো থাকলে পাস করবেন ইনশাল্লাহ। যতই এক্সাম কঠিন হোক, পাস করার মতো এক্সাম ওনারা কোশ্চেন সেট আপ করে থাকে। আর কপাল খারাপ না হলে, টেকনিক্যাল এরর, আইটি এরর কোনো কারণে হলে তখন হতে পারে, বাট মোটামুটি মোরলেস প্রিপারেশন নিলে হয়ে যায়। এখন প্রিপারেশন নিতে আপনাদের ফোবিয়া কাজ করতে পারে যে পার্ট 2 কিভাবে দিব। আমার মনে হয় যদি কারো কোনো এরকম ফোবিয়া থাকে, ভয় পাচ্ছেন, পড়তে পারতেছেন না, অথবা পড়ার সময় নেই, তাহলে আপনি কারো গাইডেন্স নেন। আমাদের জেনেসিস, তারপর অন্যান্য কোচিংও আছে, যেখানে মন চায় আপনারা নিয়মিত ক্লাসগুলো করার জন্য আপনারা এনরোল করতে পারেন। সেখানের মধ্যে আপনাদের যে টিপস এন্ড ট্রিক্স, যেগুলো আপনাদের একা পড়তে কষ্ট হচ্ছে, অথবা পার্ট 2 র ব্যাপারে আপনাদের ফোবিয়া আছে, ওর কিছু জিনিস তো আপনি, মানে একটা কথা আছে না যে আপনি ভুল করার পরে বুঝতে পারেন যে এটা আমার ঠিক হয় নাই। এই ভুলটা না করার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব, যে কিভাবে আপনাদের পরীক্ষায় যত স্মুথলি পরীক্ষা দেওয়া যায় এবং কত সহজে কোশ্চেন আনসার করা যায়, সেই ট্রিক্স গুলো আপনাদের পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে। এক্সাম তো অলওয়েজ ট্রিক্স। এক্সাম যারা ভালো মার্ক পায়, যারা পাশ করে, তাদের কিছু কিছু ট্রিক্স কাজ করে। সবাই তো ভালো পড়াশোনা করে এক্সাম দিতে চায়, মোটামুটি পড়ে যায়, বাট পাশ ফেল হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাদের টেকনিক্যাল বিষয়গুলো, যারা খুব স্মুথ, যাদের উম ব্যাপারে, যাদের ট্রিক্স এন্ড টিপস গুলো জানা থাকে, তাদের কিন্তু এক্সামটা পাস করা ইজি হয়। সো এক্ষেত্রে কিন্তু পার্ট 2 এর জন্য কতগুলো পার্ট ইম্পর্টেন্ট: রেডিওলজি, ইমেজিং পার্ট এন্ড কোশ্চেন পার্ট। সো পার্ট 1 এর থিওরি দিয়ে পার্ট 2 কভারেজ হবে 60%, আর 40% আপনার টেকনিক্যাল যে জিনিসগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ইমেজ গুলো ডান্স করতে হবে, জাস্ট দেখে ডান্স করা লাগবে। সেজন্য অনেকগুলো রিসোর্স আছে, আর স্পেসিফিক কিছু কোশ্চেন তো পরীক্ষা আসে সবসময়, সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের বলে দিব। সো আমরা জেনেসিস থেকে আপনাদের জন্য নতুন পার্ট 2 এক্সামের পার্ট 2 এর জন্য রিকল ব্যাচ নামে একটা ব্যাচ নিয়ে আসবো সামনে, যেটা আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কোশ্চেনগুলো কিরকম হয়। এবং রিকল প্লাস এক্সাম ব্যাচ, সেখানের মধ্যে আপনাদের চাইলে আপনাদের প্রিপারেশনটা কি লেভেলে আছে সেটার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের সবসময় একটা ব্যাচ তো চালু থাকে, ইমেজিং ব্যাচ, যেটা অলওয়েজ রেডিওলজি ব্যাচ। এটা আমাদের অনেক আগে থেকে চালু, খুবই ভালো একটা ব্যাচ আমাদের, যেটা পড়ে, যেটা যারা এনরোল করেছে, যারা আমাদের এখানে আহ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই এবং পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল। সো আমার মনে হয় এত বড় একটা এক্সাম, এত পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন 5-10 হাজার টাকার জন্য, আমার মনে হয় না যে এই জিনিসটা করতে পারেন, চাইলে করা উচিত সবারই। কারণ রিস্ক নেবেন কেন ভাই? আপনার এতগুলা টাকা, এতগুলা ডেডিকেশন, এত কষ্ট পড়াশোনা করছেন, দু একটা ভুলের জন্য পরীক্ষা খারাপ করার কোনো মানে হয় না। তো যারাই প্রিপারেশন নিচ্ছেন অথবা পরীক্ষার সামনে দিবেন, সামনে যে ডায়েট আছে আমাদের অগাস্টে, আপনারা চাইলে কিন্তু এখন এনরোল করতে পারেন। আমাদের রিসেন্ট অনেকগুলা ব্যাচ আমরা নিয়ে আসি আপনাদের কথা চিন্তা ভাবনা করেই, খুব ভালো ভালো ব্যাচ, যেগুলাতে আপনাদের সুবিধা, আপনাদের জন্য এক্সামের জন্য খুব উপকার হবে এবং খুব সহযোগিতা হিসেবে কাজ করবে। কারণ আমরা তো সবসময় আপনাদের আপডেট, যে জিনিসগুলো দরকার, আপনাদের চাহিদা, এক্সাম কিভাবে ভালো করা যায়, সেগুলোর চিন্তা ভাবনা করে আমাদের ব্যাচগুলো আনা। তো আমাদের রিসেন্ট কতগুলো ব্যাচ সামনে লঞ্চ করতেছে, আপনারা যদি চান এডমিট হতে পারেন, আপনাদের জন্য উপকার হবে। তারপরে হচ্ছে লাস্ট যে ইম্পর্টেন্ট কতগুলো কথা, এটা হচ্ছে এক্সামে বর্তমানে আইটি যে প্রবলেমটা হচ্ছে, এইগুলো সম্বন্ধে একটু ধারণা থাকা লাগবে ভালো। হুট করে আমার যেমন এক্সামের মধ্যে মাঝখানে একটা ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। তো আপনাদের সুবিধা কি, আপনার ধরেন একটা লাইভ চ্যাট থাকবে এখানের মধ্যে, হ্যাঁ, প্রক্টর, হ্যাঁ, থাকবে, যিনি আপনাকে সার্বক্ষণিক গাইড করবে। ঠিক আছে, গাইড করার জন্য আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন, আপনি ইনস্ট্যান্ট ওনাকে মেসেজ দেবেন। ঠিক আছে, আমার যখন ক্যামেরা অফ হয়ে যায়, কোশ্চেন কিন্তু হোল্ড হয়ে যায়, কোশ্চেন কিন্তু আগাচ্ছে না। পরে আমি দেখি যে আমার চ্যাটের মধ্যে লেখা ছিল যে আপনার ক্যামেরা অফ আছে, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। তখন আমি এটা অন করে আবার রুমটা একটু স্ক্রিন করে আবার আমি আবার ক্যামেরাটা সেট আপ করি। তো সবকিছু মিলিয়ে আপনাদের
আ পরীক্ষা তো একটা ফোবিয়া। তাছাড়া হচ্ছে আইটি সেক্টর যেটা অনলাইন এক্সাম হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু একটু টাফই মনে হয়। তবে ইনশাআল্লাহ যদি প্রিপারেশনটা যদি বুঝে শুনে নিতে পারেন এবং আপনাদের চেষ্টা থাকে পরীক্ষা ভালো করা সম্ভব। আরেকটা ইস্যু হচ্ছে যে আ পার্ট 2 প্রিপারেশনটা কিন্তু আ একটু আলাদা। এটা সম্বন্ধে আপনাদের যে নলেজ আর যে মেন্টাল কোরিলেশন, হ্যাঁ? প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে এটাতে একটা হলো ধৈর্যের পরীক্ষা। ৬ ঘন্টার পরীক্ষা। সবগুলো জিনিস মিলিয়ে মনে হচ্ছে যে প্রিপারেশনটা যদি আ আপ টু লেভেল না হয়, পার্ট 2 এক্সাম পাস করা একটু ডিফিকাল্ট। কারণ পার্ট 1 এক্সামের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মোটামুটি প্রিপারেশন হলে আপনাদের পাস হয়ে যাবে। বাট পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু রয়্যাল কলেজ কিন্তু পার্ট 2 ২ টা পার্ট। একটা ক্লিনিক্যাল পার্ট, রিটেন পার্ট। রিটেনটা হচ্ছে আপনার এই যে পার্ট 2 রিটেন। আর ক্লিনিক্যাল পার্টটা হচ্ছে পেসেস। আচ্ছা, পার্ট 2 কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন গুলো এরকম করে সেটআপ হয় যে ধরেন আপনি ইউকে তে এস এ রেজিস্ট্রার হিসেবে ঢুকবেন ST3 লেভেল ট্রেনিং এ। সেই লেভেলে রেজিস্ট্রারের দায়িত্ব কি? সে কখন কোন পেশেন্ট রেফারেল করবে, কোন পেশেন্টের অ্যাকুট ম্যানেজমেন্ট দিবে, কোন পেশেন্টের আ ইমিডিয়েট কোন ইনভেস্টিং পাঠাবে। এই জিনিসগুলো কিন্তু উনারা চিন্তা ভাবনা করেই কোয়েশ্চেন সেটআপ করে। সো এই জিনিসগুলা জানতে হলে আপনাদেরকে রয়্যাল কলেজের যে গাইডলাইন আছে পরীক্ষার জন্য গাইডলাইন, বিভিন্ন গাইডলাইন ওনারা ফলো করে। সেগুলো সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা লাগবে। সো এগুলা সম্বন্ধে একটু পড়াশোনা ভালো করলেই আপনাদের পার্ট 2 পাস করাটা ইজি হয়ে যায়। আর রিস্ক হচ্ছে কি রিস্কটা হচ্ছে কি যে আপনার যদি এক্সাম একবার খারাপ করেন এটা কিন্তু আপনাকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একটা এক্সাম খারাপ করলে আপনার লাইফ থেকে অনেক টাইম নষ্ট মানে ৬ মাস তো নষ্ট হলো, পরবর্তী ৬ মাসে আপনি এক্সাম দেওয়ার সাহস পাবেন না। যার কারণে দেখা যায় যে টাইম নষ্ট হচ্ছে। সেজন্য আমার মনে হয় রিস্ক না নিয়ে প্রিপারেশনটা যেন আপ টু লেভেল হয় সেজন্য আপনারা ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে প্রয়োজনে গাইডেন্স নেওয়া উচিত। আর আরেকটা ইস্যু হচ্ছে যে আপনারা যখনই এক্সামের প্রিপারেশন নিবেন, আপনারা চেষ্টা করবেন যে প্রিপারেশনটা যেন যে টপিকসটা পড়বেন সম্বন্ধে আপনাদের নলেজটা যেন আপ টু লেভেল হয়। যে আমি এই টপিকস থেকে কোয়েশ্চেন যে অ্যাঙ্গেলে হোক আমি পারব। চেষ্টা করতে হবে। সব তো পারা লাগবে না বাট মিনিমাম তো আপনাকে 65% কোয়েশ্চেন কারেক্ট করা লাগবে। 65% কোয়েশ্চেন কারেক্ট করতে হলে আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। পড়াশোনাটা একটু ভালো করে করতে হবে। যেটা আপনার এক্সাম পাস করার জন্য এই প্রিপারেশনটা না নিলে দেখা যায় যে পরীক্ষা অল্পের জন্য আপনারা এক্সামে খারাপ করে থাকেন। যেটা আমরা দেখে আসছি। সো এই রিস্ক নেওয়ার চেয়ে আমার মনে হয় আপনারা চাইলে কোচিং অথবা অন্য কোনো এড এর মাধ্যমে আপনারা শুরু করতে পারেন। কারণ মেক্সিমাম কোচিং এ কিন্তু খুব বেশি টাকা নিচ্ছে না পার্ট 2 র জন্য। আর আমাদের জেনেসিস সবসময় একটা মানে লেভেল ডক্টরদের জন্য যদি কাজ করে থাকে জেনেসিস, কখনোই তাদের মানে এক চিন্তা ভাবনা করে আমাদের ফি গুলা নির্ধারণ করা হয়ে থাকে। সো যাদের ইন্টারেস্ট আছে আমাদের জেনেসিস এর অ্যাডমিট হওয়ার রিগার্ডিং পার্ট 2 আপনারা আমাদের নাম্বার আছে, আমাদের সাথে WhatsApp গ্রুপ, Facebook গ্রুপ আছে অথবা আমাকে পার্সোনালি আপনারা নক দিতে পারেন। কারণ পার্ট 2 র যেই জিনিসগুলো আপনারা আটকাবেন সেই জিনিসগুলার থেকে যে জিনিসগুলাকে আমরা কি স্মুথ ওয়েতে আপনারা পার করতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করতেছি। যে সবাই যেন আপনাদের বসার পরে যেন পরীক্ষায় পাস হয়ে যায়। সত্য কথা হলো যেটা পরীক্ষায় কিন্তু পাস রেট 45 থেকে 50% মানে 2:1 সো ২ জন ১ জন পাস করতেছে। এটা লিটারালি ট্রু। তো একজন খারাপ করতেছে কেন? তার কোথাও গ্যাপ ছিল। এই গ্যাপগুলোর জন্য কিন্তু আপনাকে ডিসকাস করা উচিত কারো সাথে। হুম? সো একটু সময় নিয়ে, টাইম নিয়ে এবং প্রিপারেশনটা যেন ভালো হয় সে ব্যাপারে একটা প্রস্তুতি নিয়ে তারপরে পাঠ্য বসা উচিত। ঠিক আছে? ইমেজিং এর দেখার বিকল্প নাই। যখনই সুযোগ থাকে স্পেসিফিক ডিজিজ এর ইমেজিং দেখে ফেলবেন। ধরেন এক্সাম্পল যে চেস্টের আপনার নিউমোথোরাক্সের কিছু ইমেজিং, প্লুরাল এফিউশন ইমেজিং, কোলাপস, ফাইব্রোসিস, লাং মাস, হ্যাঁ? নিউমোনিয়া। কমনলি তো এগুলো এসে থাকে। তো এই ইমেজিং গুলা বারবার এমফাসিমা, হ্যাঁ? এগুলা বারবার দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর এটার সাথে রিলেভেন্ট কোয়েশ্চেন কি হয় সেই সম্বন্ধে একটু দেখবেন। তাহলে দেখা যাবে যে
পরীক্ষা বারবার রিকল হবে। রিকল যত করতে পারবেন, এক্সাম তত ভালো হবে। সো আর নিজেদেরকে অলওয়েজ এক্সাম দিবেন। পরীক্ষা ভালো করার জন্য একটা হয়েছে, পরীক্ষার মাঝে আপনারা এক্সাম দিয়ে নিজেদের লেভেল একটা কোন লেভেলে আছে? আমার কি আদৌ কি পাস মার্ক পর্যন্ত ক্রস করছে কিনা? আমি কি এই লেভেল পর্যন্ত পাস করবে কিনা? এটা কিন্তু মোটামুটি একটা ধারণা করা যায়। যদি আমরা দেখা যায় মেক্সিমাম পরীক্ষায় আপনি 70% 75% জেনারেলি পাচ্ছেন, তাহলে আপনার পাস করা মোটামুটি আ কনফার্মই। ঠিক আছে? কারণ কোয়েশ্চেন পেপার যাদের সলভ কোয়েশ্চেন 70% 80% পেয়ে থাকেন, তাদের পাস করা পসিবল। বাট যদি 65% 60% এটা রিস্কি হয়ে যায়। তো এই যে আপনার যে আপডেট লেভেলটা, আপনি যে এই পরিমাণ আপনার নলেজ, আপনি যে আপনার লেভেল অফ নলেজ, আপনি কতটুকু পরিমাণ আপনার প্রিপারেশন আছে, সেটা জানার জন্য কিন্তু আপনাদের এক্সাম দেওয়া উচিত। সো সবকিছু মিলিয়ে আমার মনে হলে পার্ট 2 র জন্য একটা সবচেয়ে বড় একটা ওয়ে হচ্ছে আপনি কোথাও এডমিট হয়ে কিছু দিনের জন্য আপনাদের প্রিপারেশন সম্বন্ধে ঝালাই করে নিয়ে এক্সাম বসা। হুট করে পার্ট 2 বসার চেয়ে কিছু পরিমাণ প্রিপারেশন নিয়ে বসাটাই ভালো। আর এই পার্ট 2 নিয়ে আমরা আরো কিছু সেশন আমরা নেক্সট এ আলোচনা করব। যেটা আপনাদের এক্সাম ওরিয়েন্টেড সেশন। আমি নেক্সট সেশন আপনাদের রিকল, রেডিওলজি এটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই চেষ্টা করবেন আমাদের যে রেগুলার লাইভ সেশন গুলো হচ্ছে, রেগুলার যে প্ল্যান গুলো আমরা শেয়ার করতেছি রিগার্ডিং এক্সাম, কোশ্চেন ম্যাটেরিয়াল, ডিসকাশন, আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতে চেষ্টা করবেন ক্যাপচার করার জন্য। সো এখন তো যেহেতু অনলাইনের দুনিয়া, সেখানে যেহেতু আপনাকে খুব কষ্ট করা লাগবে না। জাস্ট নিজেকে একটু আপডেট করার জন্য একটু চালাক হলে সবকিছু পসিবল। সো সবার জন্য শুভকামনা। যারা পার্ট 1 পাস করেছে সামনে পার্ট 2 দিবেন। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।